24 ঘন্টা আগেই খালেদা জিয়ার মৃত্যু হয়েছিল। সংবাদ গোপন রেখেছিল তারেক রহমান। বেগম খালেদা জিয়া উনি আর নেই, মৃত্যুবরণ করেছেন। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তারেক রহমান দেশে ফিরছেন। এদিকে গত 24 ঘন্টা গোপন ছিল খালেদা জিয়ার মূল সংবাদ। অবশেষে এখন সবকিছু প্রকাশ হয়। তারেক রহমান দেশে আসছে, এইমাত্র বিমানবন্দরে অবতরণ করেন। এই নিয়ে সারা দেশেই তোলপাড় পরিস্থিতি। খালেদা জিয়ার এই অবস্থায় বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে নিয়ে নানান রহস্য দানা বাঁধছে, জনমনে নানান প্রশ্ন উদ্বেগ হচ্ছে যে সালাউদ্দিন কি করছেন, তার ভূমিকা কি। আপনারা জানেন যে রাজনীতি থেকে তারেক রহমান মাইনাস হয়ে যাচ্ছে, এটা মোটামুটি স্পষ্ট। অনেক কারণে মাইনাস হয়ে যাচ্ছে, ভারতের ফাঁদে পড়েছে। নিরাপত্তা ঝুঁকি কি তারেক রহমানকে দেশে ফিরতে বাধা দিয়ে? কি কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজে দেশে ফিরে আসার সিদ্ধান্ত নিতে পারছে? আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন, ইনশাআল্লাহ আমরা এই যাত্রাও আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতা, আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে দেশের মানুষের কৃত্রিম ভালোবাসার প্রতীক, সেটি আজকে প্রমাণিত। তিনি নেই, তিনি মারা গেছেন। এমন পরিস্থিতিতে সরকার যখন তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে অতি নিরাপত্তা বলয় আরো শক্ত করে, তখন স্বাভাবিকভাবে অনেক পক্ষের, এমনকি খালেদা জিয়ার নিজের দলের পক্ষেরও কারো কারো চোখে এটি সন্দেহজনক মনে হচ্ছে এবং তারা সেটি গোপন রাখছেন না, তারা সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্তারিত বলছেন। বেগম খালেদা জিয়ার সংবাদটি গোপন রাখা হয়েছিল। অবশেষে আজ 24 ঘন্টা পর সেই সংবাদটি প্রকাশ হয় এবং প্রকাশ হওয়ার পর বিএনপি দলের প্রত্যেকটা কর্মীদের ভিতরে আতঙ্ক ঢুকে গিয়েছে এবং তারা রাজপথে নেমে গিয়েছে। দর্শক শ্রোতা, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারেক রহমান, এদের উপর এখন প্রভাব পড়তেছে যে এত বড় একটা সংবাদ কেন গোপন রাখা হয়েছিল। এইদিকে তারেক রহমান দেশে আসবেন, এইটা চূড়ান্ত সিদ্ধান্ত হয় এবং সে রওনাও দিয়েছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার হসপিটালের সামনের বর্তমান পরিস্থিতি এবং এই নিয়ে বিএনপি নেতাকর্মীরা কি বলতেছে বা মির্জা ফখরুলের উপর কি কি প্রভাব পড়তেছে, সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। দর্শক বন্ধুরা, আপনারা থাম্বনেল একদম সঠিকটাই দেখেছেন। বেগম খালেদা জিয়া উনি আর নেই, উনি আপনার মৃত্যুবরণ করেছেন। হঠাৎ করে আপনার মির্জা ফখরুল সাহেবের হসপিটালের দিকে ছুটে যাওয়া, সালাউদ্দিন সাহেবের জরুরি ভিত্তিতে মধ্যরাতে সাংবাদিক সম্মেলনে তারেক জিয়া জরুরিভাবে দেশে আসছেন, এই ধরনের বার্তা দেওয়া। ইভেন আপনারা জানেন যে গতকালকে সন্ধ্যা সময় বেগম খালেদা জিয়াকে আপনার জরুরি ভিত্তিতে তাকে লাইফ সাপোর্টে রাখা। এখন লাইফ সাপোর্টে কেন রাখছে আপনারা খুবই ভালো জানেন। লাইফ সাপোর্টে তাকেই রাখা হয় যার নাকি ভিতরে কোনো কাজ করে না, শরীরটাকে বা দেহটাকে বা ফুসফুসটাকে আপনার জীবিত রাখার জন্যই লাইফ সাপোর্টে দেওয়া। শুধু এটাই না, এই মাত্র যে পাওয়া খবরটি সেটি হচ্ছে আপনার অন্যতম বেগম খালেদা জিয়া আর নেই। আর এটা শুধু আমার কথা না, বিএনপির ভিতরে বা আপনার বিএনপির পরিবারের সাথে যারা নাকি খুব ভালোভাবে কানেক্টেড, আমি তাদের নামগুলা বলছি না, তবে তারা বিভিন্ন স্ট্যাটাস দিচ্ছে, বিভিন্ন কথাবার্তা বলছে, ইভেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পর্যন্ত পড়ছেন। এখন অনেকেই বলতে পারেন যে তুষার ভাই, তাহলে সেটা গণমাধ্যমে কেন প্রকাশ করা হচ্ছে না? আপনারা খুব ভালোভাবে জানেন যে গতকালকে সন্ধ্যা থেকে তারাক দিয়ে সেনাবাহিনী, পুলিশ, বিজেপি সেই হসপিটালকে কেন্দ্র করে কি পরিমাণ নিরাপত্তা জারি করছে। কারণ যদি আপনার কোনোভাবে চারোদিকে ছড়ায় পড়ে যে বেগম জিয়া উনি আর নেই, কোটি কোটি মানুষের সেখানে সমাগম হবে, কোটি কোটি মানুষ সেখানে যাবে। এখন এই মানুষদের কি প্রটোকল দিতে পারবে না? অনেক বড় সড় একটা নিরাপত্তার ব্যাপার রয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, তাহলে কেন শোনাচ্ছে না? এটার থেকেও আরো বড় খবর হচ্ছে তারেক জিয়া, ওনার মা জীবিত থাকা অবস্থায় উনি যদি দেশে না আসতে পারে, তাহলে ধরেন অনেকেই বলতেছে যে নাই, উনি আর নাই, বেশিরভাগ সম্ভাবনা 100-এর ভিতরে 90% যে উনি মারা গেছেন। এখন কথা হচ্ছে, যদি উনি না আসে তাহলে তারেক জিয়ার কোনোদিনও বাংলাদেশে আসতে পারবে না। ইভেন বিএনপির ভিতরে চরম আকারের একটা ফাটল ধরবে, সেই ফাটল হবে বিএনপির চিরবিদায়, ওইখানেই শেষ। যেমন বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমানের উত্তরসূরিকে শেখ হাসিনা, আর রাষ্ট্রপতি শহীদ জিয়ার উত্তরসূরিকে তারেক জিয়া। এখন তারেক জিয়া কি সেই ভূমিকা পালন করতে পারছে? পারে নাই তো। সেই ভূমিকা পালন করছে কে? একদম অক্ষরে অক্ষরে দেশকে ভালোবাসছে, দেশের হয়ে কথা বলছে, দেশেই থেকেছে তিনি। তিনি হচ্ছে বেগম জিয়া, আর উল্টো দিকে হচ্ছে বঙ্গবন্ধুর উত্তরসূরি শেখ হাসিনা। এই দুইজন ব্যক্তি ভাই বাংলাদেশের স্বাধীনতার প্রতীক। এই দুইজন ব্যক্তি তাদের দলবিদ নির্বিশেষে সমালোচনা, আলোচনা, একে অপরের প্রতি রাগ খুব থাকতেই পারে, যদিও তারা আগে খুব ভালো বন্ধু ছিলেন। মাথায় রাখবেন, জীবনে আপনার যে নাকি সবচেয়ে বড় শত্রু হবে, এক সময় সে খুবই ক্লোজ বন্ধু ছিল, আর সেই বন্ধুই এক সময় সবচেয়ে বড় একে অপরের শত্রু হয়ে যায়। এটাই হচ্ছে বাস্তবতা। এখন বেগম জিয়ার এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশের গণমাধ্যমগুলো প্রকাশ করছে না, করবেও না, যতক্ষণ না পর্যন্ত তারেক জিয়া দেশে না আসছেন। সালাউদ্দিন সাহেব মধ্যরাতে সাংবাদিক সম্মেলন করে উনি বলেছেন যে জরুরি ভিত্তিতে তারেক জিয়া দেশে আসছেন। এখন দেখার বিষয় যে তারেক জিয়া অরিজিনালি দেশে কি আসছেন, নাকি খালেদা জিয়ার, আল্লাহ তুমি বলিলে মাফ করো, মরা দেহটি নাকি ফ্রিজে রেখে দেওয়া হবে যতদিন না পর্যন্ত তারেক জিয়া দেশে না আসতে পারে, বা বাংলাদেশের জনগণকে শোনাবে না, যাতে বিএনপির আসলে তার সাথে সাথে মানে শেষটা হয়ে যায়। বিএনপির ভাইস চেয়ারম্যান আহমদ আজম খান সাংবাদিকদের বলেন, খালেদা জিয়া খুব ক্রিটিক্যাল কন্ডিশনে চলে গেছেন। গত রোববার রাত থেকে তিনি এই অবস্থায় গেছেন বলে আহমদ আজম জানান। আহমদ আজম খান এভার কেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গিয়েছিলেন, তার দেখার সুযোগ তিনি পাননি। বাইরে এসে তিনি সাংবাদিকদের বলেন যে বর্তমানে খালেদা জিয়া ভেন্টিলেশন সাপোর্টে আছেন, সিসিইউ থেকে আইসিইউ, এরপরে ভেন্টিলেশন বা লাইফ সাপোর্ট, যাই বলেন। আমি এগুলোর বাইরে বলবো যে ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন, ফাইট করছেন আমাদের মাঝে ফিরে আসার জন্য। বলার মতো কোনো কন্ডিশনে এখনো তিনি আসেননি। এই যখন তখন অবস্থায় হঠাৎ কেন খালেদা জিয়াকে বিশেষ নিরাপত্তা দেওয়ার প্রয়োজন হলো বলুন তো? অনেকগুলো কারণ থাকতে পারে, চলুন সেগুলো একটু বিস্তারিত জানার চেষ্টা করি। তবে সবার আগে যেটা বলতে চাই যে বেগম জিয়া সুস্থ আছেন কি সুস্থ নেই, বেগম জিয়ার সর্বশেষ পরিস্থিতি কি, এটি যখন মানুষ জানে না, তখন এই নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা নিয়ে অনেক রকমের প্রশ্ন চারদিকে ভাসছে। আমি সেগুলো নিয়ে আলোচনা করব। বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া অবশ্যই একটি কেন্দ্রীয় চরিত্র। তিনি শুধু বিএনপির চেয়ারপারসন নয়, দেশের দুইবারের প্রধানমন্ত্রী, এবং এই মুহূর্তে তার রাজনৈতিক গুরুত্ব হয়তো অন্য যে কোনো সময়ের তুলনায় বেশি। তাই তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হলে সেটিকে স্বাভাবিকভাবেই রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা হবে। কিন্তু এই ঘোষণার পেছনেও জটিলতা নিশ্চয়ই আছে, কারণ এই ঘোষণা এসেছে এমন এক সময় যখন তিনি মৃত্যুপথযাত্রী এবং এই অবস্থায় হাসপাতালে লড়াই করছেন, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন, নানা রকম কথা হচ্ছে তাকে নিয়ে। তার চিকিৎসা নিয়ে দেশ জুড়ে উদ্বেগ আছে, আর উত্তেজনা তো, রাজনৈতিক উত্তেজনা তো আছেই। প্রশ্ন উঠছে, এটা কি প্রয়োজনীয় নিরাপত্তা, নাকি রাজনৈতিক ভাবে তাকে বিচ্ছিন্ন করার নতুন অধ্যায়? আমরা -2 থিওরির কথা জানি, যে -2 থিওরি ডক্টর ইউনূসের মাথা থেকে এসেছিল 11 সরকারের সময়, যখন দুই নেত্রীকে তিনি রাজনীতি থেকে মাইনাস করতে চেয়েছিলেন। এখানে একটি বিষয় পরিষ্কার করে নেওয়া ভালো, সেটা হচ্ছে যে কোনো রাষ্ট্রেই নির্দিষ্ট কিছু ব্যক্তি, রাষ্ট্রপ্রধান হতে পারে সাবেক, সরকার প্রধান, বিদেশি অতিথি, গুরুত্বপূর্ণ নেতৃত্ব, তাদের নিরাপত্তায় বাড়তি গুরুত্ব দেওয়া হয়। এই তালিকায় অরাজনৈতিক কেউ সেখানে থাকতে পারে, রাজনৈতিক ব্যক্তিরা তো থাকতেই পারেন। খালেদা জিয়া যেহেতু দেশের সাবেক প্রধানমন্ত্রী, তাকে বাড়তি নিরাপত্তা দেওয়ার আইনি ভিত্তি নিশ্চয়ই আছে, কিন্তু আইনি কাঠামো আর বাস্তবতার মাঝে যে পার্থক্য আছে, এই প্রজ্ঞাপন এসেছে এমন এক মুহূর্তে যা স্বাভাবিকতার সীমা ছাড়িয়ে অনেক প্রশ্নের জায়গা তৈরি করে দেয় এবং তার সঙ্গে কিছু ব্যাখ্যারও জায়গা তৈরি করে দেয়। এখন প্রশ্ন হলো, এই বাড়তি নিরাপত্তা আসলে কাকে সুরক্ষা দিচ্ছে, খালেদা জিয়াকে নাকি সরকারকে? খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন এমন যে যেখানে তিনি চিকিৎসকদের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। তাকে ঘিরে যেসব চিকিৎসক, পরামর্শক, দলীয় নেতারা রয়েছেন, তাদের বক্তব্যে এক এক সময় এক এক কথা শোনা যাচ্ছে। কেউ বলছেন তিনি ক্রিটিক্যাল, কেউ বলছেন স্থিতিশীল পর্যবেক্ষণে আছেন, আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ বলছেন তিনি নেই, তিনি মারা গেছেন, এবং সন্দেহ প্রকাশ করছেন সকলেই। এমন পরিস্থিতিতে সরকার যখন তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে অতি নিরাপত্তা বলয় আরো শক্ত করে, তখন স্বাভাবিকভাবে অনেক পক্ষের, এমনকি খালেদা জিয়ার নিজের দলের পক্ষেরও কারো কারো চোখে এটি সন্দেহজনক মনে হচ্ছে, এবং তারা সেটি গোপন রাখছেন না, তারা সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্তারিত বলছেন।
এই সন্দেহের জায়গাটা পুরোপুরি অমূলক নয়, কারণ হচ্ছে দেশের বড় রাজনৈতিক পরিসরে খালেদা জিয়ার ভূমিকা অনেক দিন ধরেই সীমাবদ্ধ। তিনি জেলে ছিলেন, তারপরে তিনি চিকিৎসা নিচ্ছেন, ঘরে আসছেন, এবং সর্বশেষ তাকে নিয়ে আসা হয়েছিল সেনাকুঞ্জে। এমন একজন অসুস্থ ব্যক্তিকে কোন রকম মাস্ক ছাড়া সেনাকুঞ্জে নিয়ে আসার পেছনে কোনো দুরভিসন্ধি থাকলেও থাকতে পারে, থাকাটা অস্বাভাবিক নয়। এবং সরকার এ বিষয়টি রাজনৈতিকভাবে কাজে লাগাচ্ছে কিনা এমন প্রশ্ন দীর্ঘদিন ধরেই আলোচনায় আছে। তার পুত্র তারেক রহমান দীর্ঘ সময় ধরে নির্বাসিত অবস্থায়, এবং বর্তমান পরিস্থিতিতে তিনি মায়ের পাশে দাঁড়াতে বাংলাদেশে ফিরতে পারছেন না। তিনি স্ট্যাটাস দিয়ে বলছেন যে তিনি কেন ফিরতে পারছেন না সেটিও তিনি বলতে পারছেন। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তারেক রহমান দেশে ফিরছেন। কিছুক্ষণ আগে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক থেকে এই কথা জানিয়েছেন দলের নেতা সালাউদ্দিন আহমেদ, যিনি স্থায়ী কমিটির একজন সদস্য। দর্শক, আপনারা জানেন যে ইতিমধ্যে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে তাকে এসএসএফ নিরাপত্তা দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে সেই নিরাপত্তা সুবিধা তারেক রহমানও পাবেন, এবং সেই নিরাপত্তা নিশ্চিত হওয়ার প্রেক্ষিতে তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও বিষয়টি আনুষ্ঠানিকভাবে তারেক রহমান পাবেন কি পাবেন না এটি জানানো হয়নি, তবে নিয়ম অনুযায়ী বেগম খালেদা জিয়া যেহেতু সন্তান, আর নিরাপত্তার একটি বিষয় তিনি সামনে এনেছেন, এবং সরকারের পক্ষ থেকে আজকে ডক্টর আসিফ নজরুল আইন উপদেষ্টা তিনি বলেছেন সব ধরনের নিরাপত্তা এবং তার আসার যেই ব্যবস্থা সেটি করা হয়েছে, অর্থাৎ কোনো রকম সমস্যা নেই, সরকারের ক্ষেত্রে কোনো বাধা তো নেই, বরং সর্বোচ্চ তাকে সহযোগিতা করা হবে। সম্ভবত সরকারের উচ্চ পর্যায়ের আশ্বাস এবং নিরাপত্তা বিষয়ক যে সংস্থাগুলো কাজ করছে তাদের সাথে আলাপ আলোচনা ক্রমে হয়তো সিদ্ধান্ত হয়েছে যে তারেক রহমানের দেশে আসার ক্ষেত্রে কোনো বাধা নেই এবং তিনি ফিরবেন, এবং বেগম খালেদা জিয়ার জন্য যেই এসএসএফ এর নিরাপত্তা সুবিধাটা আছে সেই সুবিধাটা তিনি এখন পাবেন, কারণ ইতিমধ্যে একটি নিরাপত্তা ইস্যু সামনে এসছে, এটা সবাই জানেন। দর্শক, অন্তত এখন একটি যেই দ্বিধাদ্বন্দ্ব ছিল গত 2 দিন ধরে যে তারেক রহমান আসবেন কি আসবেন না, তারেক রহমান তার নিজের আসার ক্ষেত্রে তিনি নিজেই বলেছেন যে তার আসার বিষয়টি অবধারিত নয় এবং একক সিদ্ধান্তের বিষয় না। সুতরাং যেহেতু এই কথা বলার মধ্য দিয়েই বোঝা গেছে যে এই দায়িত্বটা সরকারেরও, সুতরাং সরকার সেই অনুযায়ী খুব দ্রুত এমন একটা পরিস্থিতিতে তারা সিদ্ধান্ত নিয়েছে। এবং কিছুক্ষণ আগে জানা গেছে যে এভার কেয়ার হসপিটালে এসএসএফ এর সদস্যরা এসছেন এবং তারা রেকি করে গেছে, হয়তো আজকে রাতের মধ্যেই তারা তাদের পুরো নিরাপত্তা ব্যবস্থা সেখানে নিশ্চিত করবে, এবং এই নিরাপত্তা ব্যবস্থার সাথে তারেক রহমানের নিরাপত্তা যুক্ত, কারণ তারেক রহমান যখন নাকি মুভ করবেন এভার কেয়ার হসপিটালে আসবেন, পুরো এলাকা জুড়ে যেই এসএসএফ এর বিশেষ নিরাপত্তা সেটা অন্য কোনো সংস্থা দিতে পারে না। এসএসএফই সাধারণত এই ধরনের রাষ্ট্রীয় প্রোটোকল গুলো পালন করে থাকে এবং নিরাপত্তাগুলো নিশ্চিত করে থাকে। তো তাদের সেই নিরাপত্তার পুরো ব্যবস্থাটা কার্যকর হবে সম্ভবত আজকে থেকে, এবং ফলে তারেক রহমানের আসার ক্ষেত্রে যেই একটি গুঞ্জন ছিল যে তিনি সম্ভবত এই পরিস্থিতিতে আর নাও ফিরতে পারেন, তো সেটির অন্তত অবসান ঘটলো, তিনি ফিরছেন। এটি বিএনপির জন্য নিঃসন্দেহে একটি সুখবর। তবে একই সঙ্গে একটি বিষয় যে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হবে সেটি বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য চিকিৎসা সবকিছু মিলায় একটা কঠিন চ্যালেঞ্জের মধ্যে পড়বে, এবং সেই কারণেই হয়তো এসএসএফ, পুলিশ, অন্যান্য সংস্থা পুরো বিষয়টি দেখভাল করবে। দর্শক, ইতিমধ্যে জেনেছেন যে নরেন্দ্র মোদী বার্তা পাঠিয়েছেন, তিনি তার উদ্বেগ প্রকাশ করেছেন, সুস্থতা কামনা করেছেন এবং ভারতের পক্ষ থেকে চিকিৎসা সহ সমস্ত সহায়তার আশ্বাস। খালেদা জিয়ার এই অবস্থায় বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে নিয়ে নানান রহস্য দানা বাঁধছে, জনমনে নানান প্রশ্ন উদ্বেগ হচ্ছে যে সালাউদ্দিন কি করছেন, তার ভূমিকা কি। দর্শক, আপনারা জানেন যে রাজনীতি থেকে তারেক রহমান মাইনাস হয়ে যাচ্ছে, এটা মোটামুটি স্পষ্ট। অনেক কারণে মাইনাস হয়ে যাচ্ছে, ভারতের ফাঁদে পড়েছে। এখন ভারতের দালাল কোনো নেতাকে বাংলাদেশপন্থী সেনাবাহিনী মানবে না বলে তারেক রহমান নিজেই ভয় পাচ্ছেন, এটা মাইনাস হওয়ার একটা উপলক্ষ। আর পরাজয়ের ভয়ে টাইমলি দেশে আসতে পারছেন না, এটা অনিবার্য যে এরকম ভীতু হলে তো তার মাইনাস হওয়াটা অনিবার্য। তৃতীয় হচ্ছে যে তারেক রহমান একসময় মুসলেকা দিয়েছিলেন 2008 সালে যে আর রাজনীতি করবো না, সেনাবাহিনীর কাছে মুসলেকা দিয়েছিলেন, যেহেতু দুর্নীতির বরপুত্র হিসাবে ওয়ার্ল্ড ওয়াইড নেম অ্যান্ড ফেম ছিল তারেক রহমানের তখনকার সময়, যার ফলে তিনি মুসলেকা দিতে বাধ্য হয়েছিলেন যে আর কোনোদিন রাজনীতি করবো না। এখন সেই মুসলেকার কাগজ তো সেনাবাহিনীর কাছে বা অনেকের কাছে আছে। এখন তারেক রহমান
রাজনীতিতে আসবেন, বাংলাদেশে আসবেন, ইজ ভেরি টাফ। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে বেগম খালেদা জিয়া নিয়ে কথা হয়, অন্যদিকে বিএনপি দলের অনেক নেতাকর্মীরা অনেক কথা বলেন বা অনেক আলোচনা সমালোচনা হয়, অনেকে কষ্ট প্রকাশ করতেছে, অন্যদিকে তারেক রহমানের দেশে আসা নিয়েও অনেক কথা হয়েছে। গাইজ এই বিষয়গুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং বেগম খালেদা জিয়া নিয়ে আপনার মন্তব্য কি? অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখেছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।